হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো সবাইকে ইতিহাস আলোচনা চ্যানেলে স্বাগত। তো গতকাল সুপ্রিম কোর্টের WBSSC এসএলএসটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রেখেছে সুপ্রিম কোর্ট। এই যে WBSSC 2025 যে নতুন বিধি নিয়ে এক্সাম নিয়েছে, তো সেটিকে নিয়েই সুপ্রিম কোর্ট একটি বড় নির্দেশ দিয়েছে। তো এই মামলার অন্যতম আইনজীবী ছিল ফিরদৌস শামীম। তো ফিরদৌস শামীম এই মামলা সম্পর্কে বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছে এবিপি আনন্দে। তো তোমরা সেই ভিডিওটি যখন ঘোষণা করা হলো, নতুন বিধির কথা এসএসসি প্রকাশ্যে আনলো, তখন থেকেই আমার তথ্যের খাতিরে বলতেই হবে একাধিক আইনজীবী এই স্টুডিওতে বলছিলেন যে এই যে নতুন বিধি, শূন্যপদ তৈরি করে নতুন পরীক্ষার্থীদের তার সঙ্গে অ্যাড করা, এইগুলো সুপ্রিম কোর্টের রায়ে সম্পূর্ণ পরিপন্থী। কিন্তু কথা হলো, এসএসসির কর্তা ব্যক্তিরা বা তাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টের এই রায়টাকেই বুঝতে পারলেন না, নাকি ইচ্ছে করেই বুঝলেন না, ফলে আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান হয়ে গেল। 44টা মামলা আগেই বললাম একেবারে কলকাতা হাইকোর্টে ফেরত চলে গেল। এই যে কনক্লুসিভ জায়গাটা, সেটা নিয়ে কেউ সন্তুষ্ট হতে পারেন, অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু এতদিনে একটা পৌঁছানোর চেষ্টা হচ্ছিল, গোটা বিষয়টা সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেল। আমি আনন্দবাজার পত্রিকায় দেখছিলাম গত 5 বছরে আমার আপনার করের টাকার 65 কোটি শুধু আইনজীবীদের সেই 65 কোটি দিয়ে পারিশ্রমিক মেটানো হয়েছে। তো এই বহুমূল্য আইনজীবীরা সুপ্রিম কোর্টের রায়টাকেই বুঝতে পারলেন না। ফিরদৌস শামীম এই মামলার, আজকে সুপ্রিম কোর্টে যে মামলাটা ছিল তার অন্যতম আইনজীবী, আমার পরবর্তী বক্তা। এইমাত্র এয়ারপোর্টে ফিরদৌস নেমেছে। কিন্তু ফিরদৌসের কাছে ঠিক উল্টো দিক থেকে আসবো। এখন যদি কৃষাণুরা, মানে শাসক দল বা চাকরিহারা অমিত বাবুরা বলেন যে রাজ্য সরকার তো চাকরি দিচ্ছিল, দেখুন একটা ব্যবস্থা হয়েছিল, কিছু আইনজীবী এই ফিরদৌস শামীমের মতো আবার মামলা করে যাবতীয় চাকরির সম্ভাবনা নষ্ট করে দিল। ফিরদৌসের উত্তর কি হবে? দেখুন, প্রথমেই বলি, রাজ্য সরকার বা এসএসসি তাদের এন্ডেভার হওয়া উচিত ছিল যে দুর্নীতিমুক্ত আইন মেনে নিয়োগ করব। এর আগে 2016 সালে নিয়োগ প্রক্রিয়াটি কেন বাতিল হয়েছিল, তার কারণ ছিল, এক, আইন মেনে নিয়োগটি হয়নি, দ্বিতীয় হচ্ছে দুর্নীতি। নতুন যে নিয়োগ প্রক্রিয়া, সেটি সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা পড়ে তাদের নতুন নিয়োগ প্রক্রিয়াটি শুরু করতে হতো। প্রথমেই তারা জাজমেন্টটি পড়ে তাদের প্রথম মনে হয়েছিল যে সমস্ত দাগি প্রার্থীদের এই সেকেন্ড এসএলএসটিতে আবার বসানো যেতে পারে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই দাগি প্রার্থীদের বসানো যাবে না বলে রায় দিল। সেটিকে চ্যালেঞ্জ করে সরকার এবং এসএসসি উভয়ই ডিভিশন বেঞ্চে গিয়ে বুঝে এলো যে না, কোনো দাগি প্রার্থীকে বসানো যাবে না। এবার তারপরে কি করলো, যখন নতুন ইন্টারভিউ লিস্ট বেরোলো সেকেন্ড এসএলএসটি, তখন আমরা দেখলাম আবার দাগি প্রার্থী সেখানে স্থান পেয়ে গেছে। আমরা আদালতে গেলাম, আদালত তখন বলল যে না, তুমি তখন সেখানে গিয়ে এসএসসি বলছে এরা দাগি বটে কিন্তু এরা প্রতিবন্ধী। আমার রায় পড়ে মনে হয়েছে প্রতিবন্ধী দাগিদের আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসানো যেতে পারে। আবার হাইকোর্ট বলল যে না, প্রতিবন্ধী দাগিদেরও বসানো যেতে পারে না। আজকে যে 44টা মামলা না, তার মধ্যে একটি অন্যতম মামলা হচ্ছে এই এসএসসি, তারা আবার সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করে এটা বলতে গেছিল যে মহামান্য বিচারপতিদ্বয়, আমাদের মনে হয়েছে এই আপনাদেরই রায় পড়ে যে এই প্রতিবন্ধী দাগিদের বসানো যেতে পারে, আমরা সেই জন্য কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করছি। এবং আজকে মহামান্য বিচারপতিরা একদম দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিয়েছেন না, কোনো দাগিদেরই বসানো যাবে না। আসলে পুরো এন্ডেভারটা কি, দাগিদের এনিহাউ তাদের অ্যাকোমোডেশন দেওয়া, এইটা হচ্ছে পুরো এন্ডেভার। আমরা প্রথম থেকে বলে এসেছি 2016 সালের যারা পার্টিসিপেটেড ক্যান্ডিডেট তাদের 2016 সালের নিয়োগে আইনের সাপেক্ষেই নিয়োগ করুন, তাহলে এই ঝামেলা একদমই হতো না। কিন্তু ওরা কি করলেন, ওই 2016 সালের ভ্যাকেন্সির সঙ্গে অ্যাডিশনাল ভ্যাকেন্সি যোগ করে একটা নতুন রুল তৈরি করলেন। আমার খুব সহজ সাধারণ একটি প্রশ্ন, আচ্ছা, যে সরকার তাদের এত আধিকারিক বা তাদের আইন বিশারদরা একটি রায় পড়ে বুঝতে পারেন না যে দাগিদের পরীক্ষায় বসানো যায় বা যায় না, না প্রতিবন্ধী দাগিদের বসানো যায় বা যায় না, তাদের আবার নতুন আইন তৈরি করে নতুন নিয়োগ প্রক্রিয়া করার কোনো মানে হয়? পুরাতন তো আইন ছিল, সেই আইন মোতাবেক নিয়োগ করতো, তাহলে এই ঝামেলাটা হতো না। এবং এখনো পর্যন্ত আমরা শুনলে অবাক হয়ে যাবেন, কলকাতা হাইকোর্ট রায় দিয়ে বলেছে, সুপ্রিম কোর্ট সেটাকে আপেল করেছে যে 2016 সালের ওই মার্কশিটগুলো পাবলিশ করে দাও, এখনো পর্যন্ত পাবলিশ করেনি। টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নাও, এখনো পর্যন্ত টাকা ফেরত নেয়নি। আসল উদ্দেশ্য কি, সরকার এবং এসএসসি উভয়েই চাইছেন
টেন্টেড ক্যান্ডিডেটরা এনিহাউ তারা যাতে সুবিধা পায়, এই টেন্টেড ক্যান্ডিডেটদের সুবিধা পাইয়ে তুমি দিতে মারাত্মক অভিযোগ করছো। তুমি বলছো এই গোটা জটিলতা পদে পদে একটার পর একটা ধাক্কা, সেটা এই জন্য যে রাজ্য সরকার এবং এসএসসির তরফে সচেতন একটা প্রচেষ্টা চলেছে আগাগোড়া, যে যাতে দাগিদের প্রথমে পরিচয় গোপন থাকে, তারপর আবার যখন পরীক্ষার সুযোগ হয়েছে সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছেন দাগিরা যাতে পরীক্ষায় বসে চাকরি পেতে পারে। মারাত্মক অভিযোগ ফিরদৌস। একদমই দেখুন, এবং সেটা আজকে যেটা মানে সুপ্রিম কোর্ট বলল যে দুটো কথা, এক আপনাদের নতুন ভ্যাকেন্সি অ্যাড করতে কে বলেছিল, দ্বিতীয় হচ্ছে যে নতুন আইন তৈরি করতে কে বলেছিল, তার আগে পারমিশন নিয়েছিলেন। দেখুন নতুন আইন তৈরি করার কথাও রায়ে কোথাও বলা নেই, নতুন ভ্যাকেন্সি অ্যাড করার কথাও কোথাও বলা নেই। তাহলে এটা হচ্ছে রাজ্য সরকার এবং এসএসসির নিজস্ব এন্ডেভার। হ্যাঁ, এর আগে যিনি বলছিলেন প্রাক্তন চেয়ারম্যান, নির্দিষ্টভাবে রাজ্য সরকার আইন তৈরি করে, এসএসসি তার এক্সিকিউট করে, কিন্তু এই রায়ে এসএসসি, সরকার এবং বোর্ড উভয় এই তিনজনই পার্টি এসএসসি যখন দেখলো রাজ্য সরকার মিস ইন্টারপ্রিট করছে, তখন এসএসসি বিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি তাদের এটা বলা উচিত ছিল যে না, আপনারা ভুল ইন্টারপ্রিট করছেন রায়ে, আমরা আপনাদের এই যে নির্দেশ সেটিকে অমান্য করছি, আমরা আপনাদের এই নির্দেশ সুপ্রিম কোর্টের রায় ভায়োলেট করে এই নির্দেশ পালন করতে আমরা বাধ্য নয়, এই স্ট্যান্ড এসএসসির পক্ষ থেকে নেওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এসএসসি সেই স্ট্যান্ড নিতে পারছেন না। আজকের দিন পর্যন্ত মহামান্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট, নাম শুধু নাম থাকলে হবে না, রোল নাম্বার থাকলে হবে না, অল ডিটেলস প্রকাশ করো। আজকের দিন পর্যন্ত সেই অল ডিটেলস প্রকাশ হলো না, ওএমআর শিট প্রকাশ হলো না, টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হলো না। আসল প্রয়াসটা কি? আসল প্রয়াস হচ্ছে সরকার এবং এসএসসির যৌথ উদ্যোগে টেন্টেডদের এনিহাউ এভিনিউ তৈরি করে দাও। এই এভিনিউ তৈরি করার প্রচেষ্টাই হচ্ছে নতুন আইন, এই এভিনিউ তৈরির প্রচেষ্টাই হচ্ছে নতুন ভ্যাকেন্সি অ্যাড করে অ্যাডিশনাল 10 মার্কস দিয়ে এই নতুন এবং পুরাতনের মধ্যে এই ধরনের লড়াই লাগিয়ে দেওয়া। দেখুন ফ্রেশার্সরা 100% মার্কস পেয়েছে, আউট অফ 70 পেয়েছে, তারপরে তারা ইন্টারভিউ কল পাচ্ছে না। মানে কি, এমন একটি আইন তৈরি করছেন যার ফলে একজন প্রার্থী 100% নাম্বার পাওয়ার পরেও সে ইন্টারভিউ ডাক পাওয়ার যোগ্য হয় না। তাহলে সেই পদ্ধতির যে ত্রুটিযুক্ত, এটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ফিরদৌস, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি জানি এইমাত্র তুমি এয়ারপোর্ট থেকে